আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এবং এই বিপিএল এ অর্থাৎ চলমান বিপিএল 2025-এ এখন পর্যন্ত টপ পারফর্মারদের মধ্যে যদি কোনো প্লেয়ারের নাম আসে তাহলে অবশ্যই সেই নামটা আসবে খুরজিল শাহ এবং এরপরে চিটাগং কিংসের ওসমান খান এবং সেই সাথে চিটাগং কিংসের আরেকজন প্লেয়ার ওয়াসিম জুনিয়রের নামটা কিন্তু সবার আগে আসবে। এবং এই যে তিনজন পাকিস্তানি ক্রিকেটার তারা নিজ নিজ দলের হয়ে সর্বোচ্চ পারফর্ম করেছে এবং তারা দলকে জেতানোর জন্য সর্বোচ্চটুকু সহযোগিতা করেছে। এবং এই মুহূর্তে রংপুরের যে 8টা ম্যাচে জয়লাভ করেছে, এই 8টা ম্যাচে জয়লাভের পিছনে খুরজিল শাহর কোনো না কোনো কন্ট্রিবিউশন কিন্তু রয়েছে। এবং সর্বশেষ যখন অ্যালেক্সেলস তিনি রংপুরের সেটে চলে যান, ঠিক এরপর থেকে রংপুরের যতগুলো ম্যাচ জিতেছে সবগুলো ম্যাচে খুরজিল শাহর কন্ট্রিবিউশন কিন্তু সবচেয়ে বেশি ছিল। এবং এরপরে আমি যদি বলি চিটাগং কিংসের কথা বলেন, তাহলে চিটাগং কিংসের প্রথম 2টা জয়ের নায়ক কিন্তু সেখানে ছিলেন ওসমান খান। তিনি সেঞ্চুরি করেছেন এবং তিনি দুর্দান্ত ক্রিকেট খেলেছেন। এবং এরপরে ওয়াসিম জুনিয়রের কথা তো আমি বলেই ফেললাম। এবং খুলনা টাইগার্সের নতুন করে যে প্লেয়ার আমির জামাল লাস্ট যে খুলনা ম্যাচটা জয়লাভ করলো সেখানে আমির জামালের কন্ট্রিবিউশন কিন্তু ছিল এবং সেই সাথে মোহাম্মদ নেওয়াজের কন্ট্রিবিউশনটাও কিন্তু সেখানে অনেক বেশি পরিমাণে ছিল। কিন্তু বিপিএল এর এই পর্যায়ে সে যখন দলের সবচেয়ে বেশি প্রয়োজন, সে ঠিক এই মুহূর্তে পাকিস্তানি তিনজন তারকা ক্রিকেটার তারা কিন্তু বিপিএল ছেড়ে যাচ্ছে। এর মধ্যে আপনি সবার আগে যে নামটা সেটা হচ্ছে খুরজিল শাহ। এবং রংপুর রাইডার্সের জন্য এটা কিন্তু অনেক বড় একটা দুঃসংবাদ। এবং রংপুরের যে এখন পর্যন্ত যে ভালো পারফরমেন্স করা বা একটা ম্যাচ জেতা, এটার পিছনে সবচেয়ে বড় কারণটা ছিল খুরজিল শাহ। এবং খুরজিল শাহ এখন পর্যন্ত ব্যাট করতে নেমেছে মাত্র 8টা ইনিংসে এবং 8 ইনিংসে তিনি 298 রান করেছেন এবং সেই সাথে তিনি 9টা ইনিংসে 17টা উইকেট নিয়েছেন। এবং এখন পর্যন্ত চলমান বিপিএল এ টপ পারফর্মারদের মধ্যে তিনি একজন। এবং টুর্নামেন্ট সেরা প্লেয়ার যে তিনি পাবেন বা অ্যাওয়ার্ড পাওয়ার যে একটা নমিনেশন, সেই নমিনেশনের মধ্যে যে কজনের নাম আসবে সবার উপরে কিন্তু খুরজিল শাহর নামটাই থাকার কথা। কারণ তিনি যেভাবে পারফর্ম করেছেন ব্যাট এন্ড বলে সেটা কিন্তু আসলে দুর্দান্ত ছিল। এবং রংপুর রাইডার্সকে কিন্তু এখানে অনেকটাই বিপদে ফেলতে যাচ্ছে। কারণ আমি বলি যে রংপুর রাইডার্স লাস্ট 2টা ম্যাচে তারা হেরেছে এবং সেখানে কিন্তু খুরজিল শাহ খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি। এবং রংপুরের যে এত কনসিস্টেন্ট পারফর্ম করে এসেছে, এটা শুধু জেতার কারণে তাদের যে দুর্বলতাগুলো সেগুলো কিন্তু আমরা কখনোই খুঁজে পাইনি। বাট যখন খুরজিল শাহ অফ ফর্মে চলে গেলেন এবং তিনি মোটামুটি ভালো কিছু করতে পারেনি, ঠিক তখনই কিন্তু আসলে রংপুর রাইডার্স তারা কিন্তু মুখ চুপড়ে পড়েছে এবং তারা লাস্টের যে 2টা ম্যাচ দুর্বারাসের বিপক্ষে সেই 2টা ম্যাচ কিন্তু তারা হেরেছে। এবং সামনে যে গুরুত্বপূর্ণ যে 2টা খেলা রয়েছে সেই 2টা খেলার মধ্যে মিনিমাম একটা ম্যাচ জিতলে তাদের কিন্তু যে প্রথম কোয়ালিফায়ার খেলার যে একটা টিকিট সেটা কিন্তু তারা কনফার্ম করতে পারবে। এখন প্রশ্নের জায়গা হচ্ছে এখানে যে খুরজিল শাহ তো চলে গেল অলরেডি, এখন তার জায়গায় কে খেলবে? এখন রংপুর রাইডার্স তারা হয়তো তাদের যে একটা রিপ্লেসমেন্ট সেটা কিন্তু অলরেডি ভেবে রেখেছে এবং তারা টিম ডেভিডকে নিয়ে আসতে যাচ্ছে। কিন্তু টিম ডেভিড তিনি হচ্ছেন মূলত ফিনিশিং রোলটা প্লে করবেন, বাট তাকে দিয়ে কিন্তু আপনি চাইলে বল করতে পারবেন না। সো খুরজিল শাহ তিনি বল হাতেও যেমন ইফেক্টিভ ছিলেন, সেই সাথে ব্যাটাতেও তিনি কিন্তু দারুণ কার্যকরী ছিলেন। এবং সেই সাথে রংপুর রাইডার্সের যে এতগুলো ম্যাচ জয়লাভ করা এবং প্রত্যেকটা ম্যাচে কিন্তু আপনি দেখবেন খুরজিল শাহর বড় ধরনের একটা কন্ট্রিবিউশন রয়েছে। সো খুরজিল শাহকে রংপুর রাইডার্স আসলে অনেক বেশি মিস করবে এবং তিনি পাকিস্তান ফিরে যাচ্ছেন। এবং আমরা সবাই জানি যে পাকিস্তানি ক্রিকেটাররা বিপিএল খেলতে কিন্তু অনেক বেশি ভালোবাসে এবং বিপিএল খেলতে এসে অনেকেই তারা জাতীয় দলের নতুন করে ডাক পান এবং অনেক নতুন প্লেয়াররা কিন্তু জাতীয় দলের পাইপলাইনে চলে আসেন। আপনি এর মধ্যে প্রথম উদাহরণটা দেখলেন খুরজিল শাহ, তিনি অনেকদিন হলো জাতীয় দলের বাইরে ছিলেন। সর্বশেষ তিনি 2022 সালে ন্যাশনাল টিমে খেলেছেন এবং বিপিএল এ তার যে দুর্দান্ত পারফরমেন্স, এরপরে কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড তাকে আসলে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তাকে ক্যাম্পে রেখেছে। এরপরে যে প্লেয়ারটা হচ্ছে বিপিএল খেলে পরিচিত লাভ করে এবং পাকিস্তান দলে ডাক পান তিনি হচ্ছেন ওসমান খান। এবং ওসমান খান প্রথমবার বিপিএল খেলতে এসে তিনি 2টা সেঞ্চুরি করেন। এবার বিপিএল অর্থাৎ চলমান বিপিএল তিনি অলরেডি একটা সেঞ্চুরি করেছেন, একটা 90+ ইনিংস খেলেছেন। সো তারও কিন্তু এই পাকিস্তানের যে ন্যাশনাল টিমে যাওয়া সেটাও কিন্তু বিপিএল এর হাত ধরে এবং তিনি চিটাগং কিংসের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছে এবং তিনি এখন পর্যন্ত 8 ম্যাচে 285 রান করেছে এবং তাকেও কিন্তু ফিরে যেতে হচ্ছে। এবং চিটাগং কিংস এমনিতেই ধুঁকতেছিল, তাদের ওপেনিং পজিশন নেই এবং সেই সাথে তাদের বেতন কাঠামো নিয়ে বিদেশি প্লেয়ারদের সাথে বনিবনা হচ্ছে না। বাংলাদেশি পারভেজ হোসেন ইমনকে এখন পর্যন্ত কোনো পেমেন্ট দেওয়া হয়নি। এর মধ্যে ওসমান খান তিনিও পাকিস্তানে ফিরে যাচ্ছেন। সো এটা কিন্তু চিটাগং কিংসের জন্য হিউজ একটা লস। এখন এই লসটা তারা কিভাবে পূরণ করবে সেটা কিন্তু এখন দেখার বিষয়। এবং তাদের দলে যে ওসমান খানের যে ভূমিকা সেটা যে কতটুকু ছিল সেটা কিন্তু আসলে যারা চিটাগং কিংসের ফ্যান তারা কিন্তু আসলে এটা বুঝতে পারছেন। সো চিটাগং কিংসের হয়ে তার হয়তো লাস্ট ম্যাচটা তিনি খেলে ফেলেছেন এবং তিনি পাকিস্তানে ফিরে যাচ্ছেন। এবং এরপরে ওয়াসিম জুনিয়র তিনি অর্থাৎ মোহাম্মদ ওয়াসিম জুনিয়র তিনি এখন পর্যন্ত চিটাগং কিংসের হয়ে 6 ম্যাচে 9টা উইকেট লাভ করেছেন এবং চিটাগং কিংস যে কয়টা ম্যাচে জয়লাভ করতে পেরেছে প্রায় সবগুলো ম্যাচে মোটামুটি অসীম জুনিয়রের একটা দারুণ
একটা কন্ট্রিবিউশন ছিল এবং তিনি ইফেক্টিভ বলার ছিলেন। তিনি স্লগ ওভারে, তিনি মিডল ওভারে ভালো বল করেছেন, চিটাগং কিংসকে অনেক বেশি হেল্প করেছেন, কিন্তু তিনিও কিন্তু আসলে শেষ পর্যন্ত বিপিএল ছেড়ে চলে যাচ্ছেন। সো এই তিনজন ক্রিকেটার অলরেডি কনফার্ম হয়ে গেছেন যে তারা পাকিস্তানে ফিরে যাচ্ছেন। এরপরে খুলনা টাইগার্সের আমির জামাল, যদিও তিনি খুব একটা ম্যাচ খেলার সুযোগ পাননি, লাস্টের যে খুলনা টাইগার যে ম্যাচটা জয়লাভ করলো সেখানে তার একটা কন্ট্রিবিউশন ছিল। সো খুলনা টাইগার্সের হয়ে আমির জামাল মাত্র শুরু করেছেন এবং তিনিও ভালো করতে শুরু করেছেন। তিনি একাদশে তিনি ভালো বল করতে পারেন, সেই সাথে তিনি নিচের দিকে লং হ্যান্ডেলে ব্যাটও করতে পারেন। সো এই যে এইরকম কিছু প্লেয়ার যারা আসলে অনেক বেশি ইফেক্টিভ হয় এবং দলের জয়ের অনেক বেশি কার্যকরী ভূমিকা পালন করে, সেই সব ক্রিকেটার ছাড়া দলগুলো আসলে সামনের দিকে কতটুকু ভালো করবে সেটা কিন্তু অনেক বড় ধরনের একটা প্রশ্ন। এবং আজকে একটু পরে আপনারা দেখবেন যে রংপুর রাইডার্স তারা চিটাগং কিংসের বিপক্ষে মাঠে নামছে এবং আমরা সবাই জানি যে চিটাগং কিংস এই মুহূর্তে তারা তাদের জয়ের জন্য খেলতে নামবে, কারণ তাদের প্লে অফ নিশ্চিত করতে হবে। অপরদিকে রংপুর রাইডার্স তারাও কিন্তু খুব একটা ভালো ফর্মে নেই, লাস্টে 2টা ম্যাচ তারা হেরেছে এবং সেই সাথে তাদের যে টপ পারফর্মার তাকেও কিন্তু তারা হারিয়ে ফেলেছে। এবং আশা করছি যে দুর্দান্ত একটা ম্যাচ হবে এবং সেই সাথে চিটাগং কিংসের কথা বলেন বা রংপুর রাইডার্সের কথা বলেন, তারা হয়তো স্ব জায়গা থেকে নতুন প্লেয়ারদেরকে নিয়ে আসবে, কিন্তু একটা নতুন প্লেয়ার এসে দলের সাথে কতটুকু মানিয়ে নিতে পারবে এবং কতটুকু ভালো পারফর্ম করতে পারবে এটা কিন্তু আসলে সময়ের ব্যাপার। এবং সেই সাথে আমরা সবাই জানি যে রংপুর রাইডার্সের টিম ডেভিড তিনি হয়তো দলের সাথে যোগ দিয়েছেন বা দেননি, এটা কিন্তু এখনো কনফার্ম হওয়া যায়নি। তিনি যদি আজকের ম্যাচে চিটাগং কিংসের বিপক্ষে খেলতে নাও পারেন, হয়তো নেক্সটের যে ম্যাচটা আছে সেই ম্যাচে হয়তো আমরা টিম ডেভিডকে দেখতে পারবো। এবং সেই সাথে চিটাগং কিংসের কথা যদি বলি, তাহলে তারা যদি প্লে অফে যায় তাহলে হয়তো তারাও কিছু ভালো প্লেয়ার নিয়ে আসতে চাইবে এবং দলের যে শক্তিমাত্রা বা দলের যে একটা ভালো করার সুযোগ আছে সেই সুযোগটা হয়তো তারা লুফে নেবে। এবং এখন পর্যন্ত তারা পয়েন্ট টেবিলের 4 নম্বরে অবস্থান করছে। 9 ম্যাচ থেকে তারা 5টা ম্যাচে জয়লাভ করতে পেরেছে। এখন দেখার বিষয় যে তারা শেষ 4-এ যাইতে পারে কিনা। তাদের সামনে 3টা ম্যাচ হাতে রয়েছে এবং এই 3টা ম্যাচের ভিতরে মিনিমাম তাদের 1টা অথবা 2টা ম্যাচ জয়লাভ করলে তারা কিন্তু শেষ 4-এ কোয়ালিফাই করতে পারবে। এবং মোহাম্মদ ওয়াসিম জুনিয়র বা ওসমান খানের যে একটা অভাব সেটা পূরণ করতে আসলে চিটাগং কিংস কোন বিদেশি প্লেয়ারদের উপর বেশি ভরসা রাখে সেটি কিন্তু এখন দেখার বিষয়। সো আজকে ভিডিও পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।